আগে জরুরি। মানে তুমি হেয়ারে ট্রিটমেন্ট করতে যাচ্ছ বা স্ট্রেটনিং করতে যাচ্ছ, মানে তুমি কেমিক্যাল করবে, হ্যাঁ। তো এই বিষয়টাই হচ্ছে সব থেকে খারাপ, যে আমি কিছু না জেনে ফট করে কিছু ক্রিম লাগিয়ে দিলাম, নিউট্রিলাইজার লাগিয়ে দিলাম আর চুল স্ট্রেট হয়ে গেল। এটা সবাই ওরকম ইউটিউব দেখে শিখে দিচ্ছে আর করে দিচ্ছে, কিন্তু ফল ভোগ করছে যাদের ওপর অ্যাপ্লিকেশন হচ্ছে তারা। তো তোমাকে ফার্স্ট একটু আমি বেসিকটা বলে দেবো। বেসিকটা না জানলে তুমি কিন্তু এই কাজগুলো করতে পারবে না। যদি তোমার মনে হয় তুমি এগুলো নোট ডাউনও করে নিতে পারো। আমাদের চুল যখন মুঠো ধরে টানে এখানে খুব লাগে, কিন্তু স্যাফটের জায়গায় যখন আমরা কাটছি লাগছে না, ছিঁড়ে দিচ্ছি লাগছে না, একটু জোরে টানলে এখানে মানে এখানে জীবন আছে, এখানে লাইফ আছে। চুলের গোড়া আছে, গোড়াটা যেখানে আছে ওটা ফলিকল, ওখানে একটা বাল্ব থাকে, পোস্তর দানার মতন একটা বাল্ব থাকে, যেখানে অনেক প্যাপিলা থাকে, যেগুলো ওই খাবার সরবরাহ করে, চুলকে পুষ্টি দেয়। এখান থেকে জন্ম হচ্ছে চুলের, পুষ্টি পাচ্ছে, ও যখন নিচের দিকে বেড়ে চলে যাচ্ছে এই স্যাফট অংশটাই কিন্তু আর ওই লাইফটা থাকছে না, যা গ্রোথ হওয়ার যা কিছু জীবন এখানে থাকছে। এই জন্য আমাদের চুল টানলে এই জায়গায় লাগে, কিন্তু কাটলে স্যাফটে লাগে না। এই জায়গাটা হচ্ছে লাইভ এরিয়া, এই রুটের কাছটায় জীবন আছে আর বাকিটায় নেই। এটাই হচ্ছে ডিফারেন্স। মেন কি বললাম, কটা ভাগ, একটা কি বলেছি রুট, কি বলেছি, আর একটা কি বলেছি স্যাপ। তো আমরা যখন স্ট্রেটনিং করব, স্ট্রেটনিং মানে হচ্ছে চুলটাকে কার্লি থেকে বা ওয়েভি থেকে সোজা করে দেওয়া। এর জন্য আমাদের যেটা করতে হয়, কেমিক্যাল দিয়ে আমরা হেয়ারের বন্ডটাকে ব্রেক করব। হেয়ারের বন্ড নিয়ে ধারণা আছে? 3 ধরনের বন্ড থাকে। 3 ধরনের বন্ড। এই তুই তো পুরনো স্টুডেন্ট, বল কি কি বন্ড? বল, ভুলে গেছিস? ডাইসালফেট, সল্ট আর হাইড্রোজেন। হ্যাঁ, লিখে নাও। ডাইসালফাইড, সল্ট বন্ডকে কি বলে? আরেকটা বলে আয়ন। ডাইসালফাইড বন্ড, সল্ট বন্ড, হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ড। থেকে কি বললাম? স্ট্রং বন্ড ডাইসালফাইড। আর এটা হচ্ছে পার্মানেন্ট, মানে আমরা যখন এই বন্ডটাকে ভেঙে অন্য কিছুতে শিফট করব, তো যখন রিল্যাক্সার দেবো, যখন স্ট্রেটনিং ক্রিম দেবো, তখন আমরা যেটা করব সেটা পার্মানেন্টলি বন্ডটাকে ভেঙে দেবো। ও যতক্ষণ না রুট থেকে ওর গ্রোথ হচ্ছে, রুট থেকে গ্রোথ হবে, ও আবার যেমন ছিল সেরকম হবে, কিন্তু বাদ বাকিটা ওরকম ফ্ল্যাটই থাকবে। আস্তে 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 ওটা বাড়বে, তারপরে কিন্তু ও নিজের জায়গায় যাবে। ওই পুরো হেয়ারটা কিন্তু একসঙ্গে কার্লি হয়ে বেরোবে না, মানে ওই যখন তুমি স্ট্রেটনিং এর পরে তোমার ক্লায়েন্টকে বলে দিতে হবে, যখন বেরোবে কিন্তু ওগুলো কার্লস হয়েই বেরোবে। তোমার ভিতরের যে জিনগতভাবে তুমি যেটা বহন করছো সেটা কিন্তু তোমার ভিতরে আছে, তার ডাইসালফাইড বন্ড কিন্তু ওরকমই। আমি কেমিক্যাল দিয়ে ভেঙে ওটাকে সোজা করছি। এবার তোমার কাছে যে কেউ এসেই বললো যে আমি স্ট্রেটনিং করব বা স্মুথনিং করব, তুমি করে দেবে কি? করে দেওয়ার আগে তার হেয়ারটা চেক করতে হবে। হেয়ার চেক করবে কিভাবে? তার একটা প্রথম ধাপ হচ্ছে পোরোসিটি চেক করা। পোরস মানে কি বলতো? ছিদ্র। পোরোসিটি মানে হেয়ারে ছিদ্র কতগুলো আছে। তো আমরা এমনি চুল দেখলেই কি বুঝতে পারি যে কতগুলো ছিদ্র আছে? আমরা তো বুঝতে পারি না। আর আমি বলেছি যে আমাদের টোটাল হেয়ারের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কেরাটিন, বলেছি তো? এটা একটা প্রোটিন, কেরাটিন একটা প্রোটিন। এটা আমাদের শরীরে অটোমেটিক্যালি কিন্তু আমাদের হেয়ারে তৈরি হয়। আর যখন আমাদের চুল কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমরা কেরাটিনটাকে নষ্ট করে ফেলি, তখনই কিন্তু আমাদের কেরাটিন বাইরে থেকে দেওয়ার দরকার পড়ে। বুঝেছো? এবারে পোরোসিটি কি করে চেক করবে? 3 ধরনের হেয়ার হয়, হাই পোরোসিটি, মিডিয়াম পোরোসিটি আর লো পোরোসিটি। হাই মানে বেশি, হাই পোরোসিটি মানে বেশি পোর আছে। ধরো একটা চুল, সেটা যদি প্রচুর ছিদ্র থাকে, ছোট 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 ছিদ্র থাকে, সেটা শক্ত হবে না দুর্বল হবে? বেশি ছিদ্র থাকলে দুর্বলই হবে। হ্যাঁ, টানলেই ছিঁড়ে যাবে। তাহলে হাই পোরোসিটি হেয়ার ভালো নয়।
আমি সেখানে কেমিক্যাল করব না। আগে তাকে বলবো চুলটা কিছুদিন আপনি কোনো ট্রিটমেন্ট নিয়ে পোরোসিটিটা একটু চেঞ্জ হয়ে যাক, চুলটা একটু ভালো হোক, তারপরে আমি কেমিক্যাল করব। তাহলে হাই পোরোসিটিতে করব না। মিডিয়াম পোরোসিটি হচ্ছে যেটা হচ্ছে আদর্শ। মিডিয়াম পোরোসিটি মানে না বেশি পোর্স আছে আর না তোমার পুরোটাই সিমেন্টিং এর মতন করা আছে, মানে সামান্য পোর্সও আছে আবার কেরাটিনের পুরো লেয়ারও আছে। এখানে কাজ করতে আমার সুবিধা হবে কেন না, আমি যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করব তখন মিডিয়াম পোরোসিটি হেয়ারে ওটা কিন্তু ঢুকে যাবে সুন্দর করে। আমার যে স্ট্রেটনিং ক্রিম যেটা লাগাবো সেটা কিন্তু পেনিট্রেশন হবে ভালো, বুঝতে পারছো? আর যেটা লো পোরোসিটি মানে হচ্ছে যে হেয়ারটায় পোরসি নেই, খুব মোটা পোরস হেয়ার, সেগুলো কিন্তু চট করে তোমার প্রোডাক্ট পেনিট্রেশন হবে না। তুমি মনে করলে যে এটাই আমি স্ট্রেটনিং করছি, খুব সুন্দর করে এই প্রোডাক্ট দিলাম, হয়ে যাবে, সেইখানে তোমাকে বারবার ভাবতে হবে যে আমাকে এখানে ক্রিমের পরিমাণ কি দিতে হবে। আমি ওই যে বলেছি কার্লি হেয়ারের জন্য একরকম, নর্মাল হেয়ারের জন্য একরকম, আর কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য একরকম। এখন কিন্তু অনেক রকম প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, তো তোমাকে সেইটা দেখে চুজ করতে হবে, প্রোডাক্ট বেশি দিতে হবে, টেম্পারেচারও বেশি দিতে হবে, যেটা লো পোরোসিটি হেয়ার। মানে লো পোরোসিটিতে তোমাকে প্রোডাক্ট পেনিট্রেশনে অনেক তোমাকে সময় লাগবে, আর হাই পোরোসিটিতে তুমি ইউজ করবে না সেভাবে, আর কিন্তু যেটা মিডিয়াম পোরোসিটি সেটা তুমি খুব ভালো কাজ করতে পারবে। এর একটা পরীক্ষা হচ্ছে, তুমি 3টে গ্লাসে জল দিবে, দিয়ে জলের মধ্যে 3 ধরনের চুল তুমি দিয়ে দিবে। যেটা লো পোরোসিটি সেটা দেখবে জলের ওপরেই আছে, ওর মধ্যে জল ঢুকছে না, তাই ও ওপরেই আছে। যেটা মিডিয়াম পোরোসিটি ওখানেটা ঢুকে আর যাবে না নিচে পর্যন্ত, আর হাই পোরোসিটি যেটা সেটা একদম নিচে চলে যাবে, মানে ও তো পুরো ক্ষমতাই নেই, জল ঢুকে ওকে নিচে ফেলে দিল, বুঝতে পেরেছো? তাহলে হাই পোরোসিটি যখন তোমার হেয়ার পাবে, খুব ধরো কেমিক্যালি ট্রিটেড বা ফেটেছে ড্রাই, সেই চুলে তুমি কেমিক্যাল করা অ্যাভয়েড করবে, বুঝতে পারলে? ওটা একটু দেখতে পারো।